দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটে নিউজের নিয়মিত আয়োজন মানি ম্যাটার্স অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আশিস রঞ্জন রায়। আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবো জাপান সম্প্রতি যে আমাদের দেশে বিনিয়োগের যে আগ্রহ দেখিয়েছে এবং জাপান বাংলাদেশ যে বিনিয়োগ এবং বাণিজ্য এর সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। আশিস রঞ্জন রায়, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সম্প্রতি আপনি তো জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেছেন, তারপর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ সফর করেছেন। এই দুটো সফর আসলে দু দেশের বাণিজ্য এবং বিনিয়োগে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আমি আপনাকে প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে চাই যে বাংলাদেশের সঙ্গে মানে জাপানের এই সম্পর্কটা দীর্ঘদিনের সম্পর্ক। যেমন মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি জাপান সফর করেছে, উনার সাহিত্য প্রতিভা দিয়ে জাপানের হৃদয় জয় করেছে। আমি আরও বলবো যে মহামানব যে সুভাষচন্দ্র বসু, এই ইতিহাস তো সত্য, এটাকে তো অস্বীকার করা যাবে না যে উনি একজন সংগ্রামী বীর পুরুষ, হ্যাঁ, যার ইতিহাস আজকের মানে এই শিক্ষিত এবং সবাই মোটামুটি এই জিনিসটা বুঝতে পারে যে উনার মতো মহিষীও জাপানে গিয়েছে এবং জাপান কিন্তু সবসময় বাংলাদেশের একটি বন্ধু প্রতিম দেশ। হ্যাঁ, তো ওই যে একটা সম্পর্ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যাকে জাতির পিতা বলতে আমার হৃদয় ভরে ওঠে। যে উনার মতো মানে ওই নেতা উনিও জাপান সফর করেছে। তো জাপানিরা তো ওই জিনিসটা দেখে যে ওরা সত্যিকার যে মহামানব মনীষীরা, হ্যাঁ, ওদের সঙ্গে যে একটা হৃদ্যতা এবং আত্মার যে সম্পর্ক গড়ে ওঠে, আজকে তার সুফল হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে জাপান সফর। অবশ্যই আপনি এই জিনিসটা বুঝবেন যে আমি যদি আপনার বাড়িতে যাই এবং আপনি যখন আমার বাড়িতে আসবেন তখন সম্পর্কটা কেমন হবে? আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে, আরো হৃদ্যতা বাড়বে। ওই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি যে জাপান বাংলাদেশকে সাহায্য সহায়তা নয়, বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য ওইগুলা সম্প্রসারিত করবে। এক কথায় বলা যায় শিখাবে। জাপান কিন্তু প্রত্যেকটা দেশে ওরা দিতে জানে, তো দিতে জানে মানে তার মানে এটা ওরা তো সিঙ্গাপুরকে করেছে, ওরা তো মনে করেন যে এই চায়না, আজকে চায়না পৃথিবীর উন্নত দেশ, কিন্তু একদিন আমি আজকে আমার 30 বছরের অভিজ্ঞতা আমি বলতে চাই, এই চাইনিজরা একসময় জাপানে গিয়ে ওরা কাজ করত। তো ওরা আজকে কেন ডেভেলপ? এদের লোক বসতি এত বেশি যে ওই দেশে যে কোনো ব্যবসা চলে। আর জাপানিজদের লোক সংখ্যা এই বাংলাদেশের লোক সংখ্যার প্রায় দ্বিগুণ। হ্যাঁ, তো বাংলাদেশে এত লোক, ওদেরকে আপনি যে জিনিসটাই দিবেন ওটাই চালু হবে, এবং ওটা যদি উন্নত মানের হয় এবং শিল্প সমৃদ্ধ হয় তাহলে মানুষ কেন গ্রহণ করবে না? তো আজকে বাংলাদেশের যে সাধারণ মানুষ, জনতা, সবার চোখ ফুটে গেছে, ওরা সবাই দেখতেছে ভালো জিনিসটা কিন্তু এখন সবাই চায়। কেন চায়? আজকে সবাই একটু সচ্ছল, মোটামুটি সচ্ছল। তাহলে আপনি সচ্ছল হলে অবশ্যই আপনি ভালো জিনিসটা চাইবেন। এখানে একটা ব্যাপার যে আসলে বাংলাদেশে বিনিয়োগে জাপানের একটা নজর পড়েছে, এই নজরটা এটা তো ভালো দিক। এটাকে আসলে কিভাবে দেখছেন এবং এটা কেন আসলে জাপান বাংলাদেশের দিকে একটা নজর দিল বিনিয়োগ করার জন্য? এই তো আগেই তো বললাম যে আত্মার যে আত্মীয়তারা গড়ে উঠেছে তার বহিঃপ্রকাশ এখন আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী মনে করেন যে 17 কোটি লোক বাস করে। তো 17 কোটি লোকের প্রতি এটা জাপান নয়, যে কোনো দেশে একটা মানে নজর আসবে। আর জাপান যেহেতু বাংলাদেশের প্রতিটি কাজে সহযোগিতা করেছে, তো তাদের তো একটা অগ্রাধিকার আছে। আর সেটা আমাদের মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনুধাবন করতে পারছে, যার ফলে উনার সফরের পর একজন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসা, এটা কিন্তু মানে আমি জাপানের 30 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা কিন্তু মানে আপনারা যে মানে এতটুকু ছোট ভাববেন না। জাপানের মতো দেশ বাংলাদেশে এবং জাপানের প্রধানমন্ত্রী এবং 40 জন বিশিষ্ট ব্যবসায়ী নিয়ে উনি বাংলাদেশ সফর করে গেছেন। এটা মানে কি আশ্চর্য, মানে কি আমাদের গর্বের ব্যাপার আমাদের জন্য। এটা অনেক বড়। আজ আমি প্রাউডনেস অনুভব করি যে আসলে আজকে আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমি অত্যন্ত গর্বিত।
আমি একটা বিষয় একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন, জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। জাপানে আসলে বাংলাদেশি ব্যবসায়ীদের এখন কি অবস্থা, তারা এখন কি অবস্থায় আছে? সবাই, আমি এটুকু বলতে চাই যে ওরা এত সুন্দর একটা পরিবেশ এবং এত ভালো অবস্থানে আছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন প্রকাশ করতে পারবো না? আজকে ওরা ওই দেশে যে সমস্ত বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের জন্য মানে এটা কি বলবো যে এত জাপানিজদের চেয়েও বেশি প্রাধান্য দেয়। আমি এই কথাটা বারবার বলেছি যে আপনার যে কোনো অফিস, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যান, হ্যাঁ, আপনার প্রতি তারা এতটুকু সহানুভূতি, আপনি বিদেশি তার জন্য নয়, আপনি ওই দেশেরই নাগরিক, এবং তারা আপনার সময়টাকে নষ্ট করবে না, যেটা জাপানের সবচেয়ে বেশি মানে মানে কি বলা চলে যে একটা মানে উন্নত দেশগুলোর একটা প্রধান যে বৈশিষ্ট্য। জাপানে এই যে বাংলাদেশি বাংলাদেশি ব্যবসায়ীরা মানে মনে করেন যে ওদের গভর্নমেন্ট সাহায্য করছে, হ্যাঁ, আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে ওরা সাহায্য করছে, ব্যাংক সাহায্য করছে, হ্যাঁ, তারপরে মনে করেন যে প্রশাসন তো একটা দারুণ উদার। জাপানি এই বাংলাদেশি প্রবাসীরা তারা কি বাংলাদেশে বিনিয়োগ করার কোনো চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, অনেকেই করছে, কিন্তু ওরা তো এই জিনিসটা চাচ্ছে যে আজকে আমি 24 আওয়ার্স এয়ার কন্ডিশনে চলি, আমি বাংলাদেশে আইসা, হ্যাঁ, এটা বলাটা আমার ঠিক হবে না, কারণ এটা এখনো বলা যায় না, হ্যাঁ, ওই মনে করেন যে ওরা অভ্যস্ত, জাপানিজ ব্যবসায়ীরা মনে করেন যে খুব গাড়িতে এয়ার কন্ডিশন, ট্রেনে এয়ার কন্ডিশন, ঘরে এয়ার কন্ডিশন, হ্যাঁ, গরম কি জিনিস, ঠান্ডা কি জিনিস, রোদ কি জিনিস, বৃষ্টি কি জিনিস ওরা জানে না। ভোর 7টায় আমার কাজে যেতে হবে, হ্যাঁ, 8টায় ব্যাক করতে হবে, 1 ঘন্টা মানে ও রেস্ট টাইম পাবে। এই যে ওদের যে একটা সিস্টেম, ওই সিস্টেমে মানে বাংলাদেশের ব্যবসায়ীরা যেভাবে জড়িত হয়ে গেছে, হ্যাঁ, তারা তো এই পরিবেশে আইসা এই পরিবেশটাকে উন্নত করতে চায়, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, হ্যাঁ, যে আমরা অভিজ্ঞ, এই কথা বলবো না যে আমরা কিছু বুঝি না, যে অভিজ্ঞ নাই হই তাহলে আমরা জাপানের মতো দেশে এত প্রতিষ্ঠিত ব্যবসায়ী হইতে পারতাম না। তারা কিসের নিরাপত্তা চায়? সিকিউরিটি আছে, তাদেরকে মানে তাদেরকে কাজ কামে ডিস্টার্ব করা যাবে না। একজন ব্যবসায়ী চিন্তা চেতনা মন মানসিকতা, সে তো মনে করেন যে সর্বক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা করে, তার পিছনে এতগুলা লোক চাকরি করে, তাদের বেতন দিতে হবে, তাদের রাজনৈতিক অস্থিরতাও যাতে এর মধ্যে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা তো এটা মানে ওটা জাপানে নাই বললেই চলে, কিন্তু বাংলাদেশে এই যে রাজনৈতিক অস্থিরতা, তারপরে মানে আর কি বলবো যে রাস্তাঘাটের যে অসুবিধা, হ্যাঁ, এইগুলা যদি আমাদের মানে প্রশাসন, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো না, আমি বলবো যে প্রশাসন, এই প্রশাসনের দায়িত্ব হলো যে জনগণকে রক্ষা করা এবং পরিবেশকে উন্নত করা, আর এই দেশের মানুষের যে নৈতিকতা, যে আমরা সরকারের আইনকে আমরা শ্রদ্ধা করব, মানব, তখনই এই দেশে একটা সামাজিক অবস্থার সৃষ্টি হবে। একটু অন্য প্রসঙ্গে যাই যে জাপানি বিনিয়োগকারীরা এবং এই জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আলাদা ইকোনমিক জোন তৈরি করার একটা প্রস্তাব তৈরি করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এটা আসলে তৈরি করা হলে কেমন হবে এই বিষয়ে আমরা আলোচনা করবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আমরা আলোচনা করবো এই বিষয়ে। প্রিয় দর্শক, মানি ম্যাটার্স এর সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, আমরা আশা করছি আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আজ আমাদের মানি ম্যাটার্সের আলোচনার বিষয় হচ্ছে জাপান বাংলাদেশ বিনিয়োগ, বাণিজ্য এবং সম্ভাবনা, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী
আশিস রঞ্জন রায়। আমরা বিরতির আগে যে প্রসঙ্গটিতে ছিলাম যে জাপানি বিনিয়োগকারীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরির কথা করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এই ইকোনমিক জোন তৈরি করা হলে আসলে এটা কেমন হবে? এটা তো বাস্তব সত্য কথা যে একজন জাপানিজ ব্যবসায়ী এসে এই রাস্তাঘাট এই সেই অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ওরা বুঝে না, আর যে সমস্ত বাঙালিরা নিয়ে আসে, হ্যাঁ, তারাও তাদেরকে ঠিক মতো যে কি বলে গাইড করতে পারতেছে না। তার কারণেই এই যে ওইগুলা যে মানে এখানে একটা সুষ্ঠু একটা সিস্টেম বা ব্যবস্থা নাই। হ্যাঁ, তার জন্য আমি মনে করি প্রত্যেকটা বিভাগে, ঢাকা না, চিটাগাংয়ের জন্য একজন মানে একটা ওই ইকোনমিক জোন, ওটা আমি ওটার জন্য আবেদন করতে পারি না, করা না করা এটা মানে সরকারের ইচ্ছা বা ভাবনা। হ্যাঁ, কিন্তু ঢাকার জন্য ঢাকা জোন, ময়মনসিংহের জন্য ময়মনসিংহ, সিলেটের জন্য সিলেট, চিটাগাংয়ের জন্য চিটাগাং, এইভাবে যদি জোনগুলা হয় তাহলে আমি মনে করি, এবং তাদেরকে যদি অযথা হ্যারাসমেন্ট না করা হয়, হ্যাঁ, তাদেরকে জন্য তারা কি চায়, তারা তো অন্য কিছু চায় না। আমরা টাকা নিয়ে আসছি ব্যবসা করব, অবশ্যই যে বিনিয়োগকারী সে তো ব্যবসা করার জন্য আসছে। হ্যাঁ, তো আসছে, সেখানে আমাদের শ্রমিক, সেখানে আমাদের মানে ব্যাংক, সমস্ত কিছু ওই টাকার যে রুলিংটা, হ্যাঁ, সেটা হচ্ছে, তো দেশ তো এইভাবেই প্রোভাইড হবে। জাপানি বিনিয়োগকারীরা কিন্তু সম্প্রতি বাংলাদেশের টয়োটা গাড়ি এবং সনি ব্র্যান্ডের টেলিভিশন তৈরির কারখানা স্থাপন করার আগ্রহ দেখাচ্ছে। এটা করলে কেমন হবে? হ্যাঁ, ভালোই, খুবই ভালো হবে। কেন, 17 কোটির দেশ বাংলাদেশ, এখানে তো মানে এই ব্র্যান্ডের জিনিসগুলো আসার পরে যে মানুষের যে কর্মসংস্থান তো আছেই, তারপরেও মনে করেন যে আমি একটা ভালো জিনিস দেখতে চাই। আমি একটা টিভি, এত বড় একটা বক্স না, আমি একটা ক্যালেন্ডারের মতো টিভি চাই। মানুষের রুচির পরিবর্তন আসছে, তো সেখানে তো এই সমস্ত ব্র্যান্ডগুলো আসবে যেগুলো আমরা 30 বছর আগে দেখেছি, সেটা তো এখন আমি বাংলাদেশে পাই না। হ্যাঁ, পাওয়া যায়, যেটা হলো কি ওই সস্তায় এই যে চাইনিজ, মানে তার জন্য চায়না খারাপ আমি কথা বলবো না, চায়না হচ্ছে চায়নার ব্র্যান্ড আছে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি জাপানের যে সমস্ত ব্র্যান্ডগুলো আসে তারা কখনো কোনো সময় মানে 1 ইঞ্চি 1 মিলিও ওরা ফাঁকি দিয়ে ব্যবসা করবে না, এবং ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার দরকার আছে। যে যদি আসে তাহলে আমি মনে করব যে এটা আমাদের জন্য সৌভাগ্য। আপনি জানেন যে আসলে বাংলাদেশে এখন 176টির মতো জাপানি প্রতিষ্ঠান ব্যবসা করছে, এবং এসব ব্যবসায়ীদের 80%ই এই দেশে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরো সম্প্রসারণ করতে যাচ্ছেন। কতটুকু আসার খবর এটা? আমি তো বলবো যে 176, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। 176 না, 2076 বা 5000 হবার কথা ছিল। তো আমার কথাটা আমি কেন বলতেছি, যে আজকে আমি দেখি যে মিয়ানমার মতো একটা দেশ, যেখানে আপনি চিন্তাই করতে পারবেন না যে ওই জাপানের মিজুহো ব্যাংক, সেই ব্যাংক পর্যন্ত এসে গেছে। তাহলে আপনি বুঝেন যে ওই দেশের মানে জনগণ, পিপল কিভাবে ওই কোম্পানিগুলো সাপোর্ট দিতেছে, সরকার পাশাপাশি প্রশাসন। হ্যাঁ, তো জাপানিজ ব্যাংক তো আর বাংলাদেশে এখনো আসে নাই। আপনি জানেন যে আসলে অতি সম্প্রতি জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করার একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, এবং জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিও হয়েছে। তাহলে কি তৈরি পোশাকের একটা নতুন বাজার জাপানে তৈরি হলো? অবশ্যই, অবশ্যই। এখন আমি যে ডিপার্টমেন্টগুলো দেখি যে মেড ইন বাংলাদেশ, যেটা আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গুজরাট, সেখানে সে জাপানিজদেরকে প্রথম ইনভাইট করেছে যে ওয়েলকাম জাপান। আজকে জাপান সেই দেশে গুজরাটকে তারা এত, মানে এটা তো আমার কথা না, এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, গুজরাট এত একটা সুন্দর নগরীতে পরিণত হয়েছে। হ্যাঁ, তো ওটা তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী, উনি তো বুঝতে পারছে যে জাপানকে আমার আনতে হবে, এবং সে কিছুদিন আগে সে ওই কথাটাও বলছে যে মেক ইন ইন্ডিয়া, তোমরা আসো, ইন্ডিয়াকে গড়ো। তো আজকে আমাদের স্লোগান এটা হওয়া উচিত যে মেক ইন বাংলাদেশ, ওয়েলকাম জাপান। তাহলেই এই দেশের একটা মানে উন্নতি আরো
দ্রুত উন্নতি হবে। আপনি কি মনে করেন যে আসলে এই যে জাপানি ব্যবসায়ীদের অথবা জাপানি ব্যবসায়ীদের আরো আশা দেওয়ার জন্য, আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের আসলে ঠিক এই মুহূর্তে কি কি করণীয়? এক নাম্বার হলো আপনার প্রত্যেক মানে আমি মনে করি যে প্রত্যেক বিভাগীয় শহরে একটা জোন তৈরি করা এবং তাদের জন্য একটা স্পেশাল একটা সুবিধা বলতে কি যে ওই ডিড ডকুমেন্ট বা সরকারি যে কাগজপত্রগুলো আছে সেইগুলা দ্রুত কমপ্লিট করা। তার জন্য একজন প্রথমে আইসা একজন ওই কি বলে একজন সহকারী কাছে যাবে, সহকারী নিয়ে যাবে তার উপরের কাছে, মানে আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তারপরে মনে করেন যে উনি একটা পেপার নিয়ে গেল, এই পেপার লিখতে উনি সাইন করবে কি করবে না, তারপরে উনি যাবেন ওনার বসের কাছে, বস আবার যাবেন আরেক বসের কাছে, তারপর আবার বস পাঠাবে তার নিচের লোকের কাছে। যে এই যে সিঁড়িগুলা বন্ধ করতে হবে। কেন আসছো? যে আমি এটা চাই। এটা কি চাই? যে আমি একটা ডকুমেন্ট আমি চাই। এবং এক জায়গা থেকে ওয়ান স্টপ সার্ভিসের মতো সবকিছু এক জায়গা থেকে সকল সমস্যার সমাধান হয়ে গেল। এটা ছাড়া আর কোনো সমস্যা? হ্যাঁ, এই হলো এক নম্বর সমস্যা, যেটা প্রশাসন, যে ওদের সময় কম, হ্যাঁ, আমাদের পরিবেশও ভালো না। হ্যাঁ, একটা অফিস আদালতে গেলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। একে তো ভাষা জানে না, হ্যাঁ, তারপরে যে মনে করেন যে একটা বিদেশি বিনিয়োগ করে নিয়ে আসার পরে, হ্যাঁ, সে হয়তো সে খুব টেনশনে আছে, যে কারণ ওরা তো কথা কম বলে, আর ওরা ওই যে চিৎকার এসে ওরা ভয় পায়। এক কথা পরিষ্কার, আমারটা একটু বোঝার চেষ্টা করেন, খুবই নিরীহ। হ্যাঁ, নিরীহ, এবং কথা বলবে খুব নম্রভাবে, ঝগড়াই করতেছে কিন্তু কথাটা হবে খুব নরম ভাবে। হ্যাঁ, ওই আর কি ওদের একটা অভ্যাস। তো জাপানিদের জন্য যে আলাদা একটা জোনের একান্ত দরকার, এবং সে বাঙালি হোক বা জাপানিজ, বা জাপানে প্রতিষ্ঠিত বাংলাদেশি হোক বা জাপানিজ ব্যবসায়ী হোক, তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া। যেমন মনে করেন, আমি এই কথাটা আপনার কাছে বলতে চাই যে আমাদের যে ওই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এস.কে. সুর, উনি আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আমি এগুলা বলতে স্বীকৃত। আমার বাংলাদেশ ব্যাংকের ওই আনিসুর রহমান, উনি ভীষণভাবে হেল্প করেছে। হ্যাঁ, বিনিয়োগ বোর্ডের আলীকদর সাহেব, হ্যাঁ, উনি একদিনে, আমি এগুলা বলার উদ্দেশ্য হলো যে এখন ওনারা সহযোগিতা করছেন। হ্যাঁ, তো আপনি সহযোগিতা পেয়েছেন অনেকের কাছ থেকে। জয়েন্ট স্টক কোম্পানিতে আমি বলতে চাই যে জয়েন্ট স্টক কোম্পানিতে বিদেশিরা আসার পরে যে তাদেরকে কমপক্ষে 1 মাস 1.5 মাস ঘুরতে হয়, সেই জায়গায় আজ বিজন বৈশ্য, উনি ওই জয়েন্ট স্টক কোম্পানির চেয়ারম্যান, হ্যাঁ, উনি, আমি যাওয়ার পরে উনি আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তাহলে আপনি যথেষ্ট আশাবাদী যে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরো অনেক বেশি বাড়বে অতি সম্প্রতি? বাড়বে, এবং আমি মনে করি যে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে এখন তাদের সময় এসে গেছে, তাদেরকে প্রশাসনে ডাইভার্ট করতে হবে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে তারা এখন ইন্টারনেটের যুগে ঢুকে গেছে, তারা বুঝতেছে যে বিশ্ব আজ কত দ্রুত অগ্রসর হচ্ছে। জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে, কারণ জাপান, ওরা কাপড়ে, এখন আর ওরা কাপড়ের ওই কি বলে কাপড় কাটে না বা পোশাক বানায় না। হ্যাঁ, জাপান এখন কোথায় অবস্থান করছে? মহাশূন্য অবস্থান করছে। এটা বুঝতে হবে। যাক, আমরাও আশা করছি যে আসলে যথা কর্তৃপক্ষ এ বিষয়ে আসলে দৃষ্টি আকর্ষণ করবে। আপনাকে অশেষ ধন্যবাদ আশিস রঞ্জন রায় আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন এটি নিউজের সঙ্গে।